প্রদীপবাবু বললেন, আমি মৌসুমীর বাবার ছোট ভাই, তার কাকা। আমার কথা শুনবেন একটু? শুভঙ্কর দরজা খুলে দিলেন। আমরা ভেতরে ঢুকলাম। শ্বশুরজিও ছিলেন। তিনি আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন। প্রদীপবাবু বসলেন। বললেন, আমি আপনাদের একটা গল্প বলি। তিনি শুরু করলেন। বললেন, মৌসুমীর বাবা সুধীর ঘোষ ছিলেন দরিদ্র, কিন্তু সৎ। তিনি মালতীকে ভালোবাসতেন। মালতীও তাকে ভালোবাসত, কিন্তু পরিবার মানেনি, কারণ সুধীর গরিব। মালতী পালিয়ে বিয়ে করল। তারপর সুখে ছিল, কিন্তু সুধীর অসুস্থ হল, টিবি। মৃত্যুর আগে তিনি একটা চিঠি লিখলেন তার অনাগত সন্তানের জন্য। বললেন যেন সন্তান তার মায়ের পরিবারের কাছে যায়, তার মেজ্ঞা অধিকার দাবি করে। মালতী সন্তান জন্ম দিলেন, কিন্তু তিনিও অসুস্থ ছিলেন, বাঁচলেন না। মৃত্যুর আগে সন্তানকে দিয়ে গেলেন এক দম্পতির কাছে, যারা সন্তানহীন ছিলেন, অরুণ দাস আর শান্তা দাস। তারা মৌসুমীকে দত্তক নিলেন, কিন্তু কখনো বলেননি মৌসুমীর দত্তক। ভেবেছিলেন মৌসুমী কষ্ট পাবে। মৌসুমী বড় হল, বিয়ে হল, সংসার হল, কিন্তু তার আসল পরিচয় জানত না। যখন জানল, ভয় পেল। ভাবল স্বামী তাকে ছেড়ে যাবে, কারণ তারা খুড়তুতো ভাই বোন, আইনত বিয়ে ভুল, তাই লুকিয়ে রাখল। কিন্তু সম্পত্তির ব্যাপার এলো। মৌসুমী ভাবল এই সম্পত্তি তার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে, তাই দাবি করল। কিন্তু ভয় ছিল, যদি স্বামীর নামে যায় তাহলে সত্য বেরিয়ে আসবে, পরিবার ভাঙবে, তাই সন্তানদের নামে দাবি করল। মৌসুমী ভুল করেছে, স্বামীকে না বলে। কিন্তু তার উদ্দেশ্য খারাপ ছিল না। তিনি পরিবার বাঁচাতে চেয়েছিলেন, সন্তানদের সুরক্ষিত করতে চেয়েছিলেন। আপনি তাকে ক্ষমা করতে পারেন না? শুভঙ্কর চুপ করে শুনছিলেন। তারপর বললেন, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কষ্ট পেয়েছি। আমাকে বিশ্বাস করা হয়নি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? তিনি আমার দিকে তাকালেন, চোখে পানি। বললেন, আমি তোমাকে ভালোবাসি, এটা কখনো বদলায়নি, কিন্তু আমরা খুড়তুতো ভাই বোন। এই সত্য আমাকে কষ্ট দিচ্ছে। আমি কিভাবে মেনে নেব? প্রদীপবাবু বললেন, রক্তের সম্পর্ক কাগজে। আপনাদের বিয়ে ২২ বছর হল, ২ সন্তান, এত ভালোবাসা, এত স্মৃতি, এগুলো কি মিথ্যে হয়ে যাবে একটা ডিএনএ রিপোর্টের কারণে? শ্বশুরজি তখন বললেন, কিন্তু সমাজ মানবে না, আইন মানবে না। তিনি হঠাৎ কথা বললেন, তার চোখেও পানি। বললেন, আমি দায়ী। আমি মৌসুমীকে চাপ দিয়েছি সম্পত্তি দাবি করতে। আমি ভেবেছিলাম এই সম্পত্তি আমাদের পরিবারে আসবে, কিন্তু মৌসুমী ভয় পেয়েছিল, তাই লুকিয়েছে। আমার দোষ। শুভঙ্কর বললেন, সবার দোষ। আমরা সবাই ভুল করেছি, কিন্তু এখন কি হবে? আমরা কিভাবে এগোব? প্রদীপবাবু বললেন, আপনারা বিয়ে বহাল রাখুন। কেউ জানে না আপনাদের সম্পর্কের সত্য। ডিএনএ রিপোর্ট শুধু আদালতে আছে, সেটা গোপনীয়, কেউ দেখতে পারবে না। আপনারা স্বাভাবিক জীবন চালিয়ে যান। শুভঙ্কর বললেন, কিন্তু আমি জানি, প্রতিদিন মনে পড়বে আমরা ভাই বোন। কিভাবে ভুলব? প্রদীপবাবু বললেন, ভুলবেন না, মেনে নেবেন। আপনি কি আপনার স্ত্রীকে ভালোবাসা বন্ধ করতে পারবেন? শুভঙ্কর মাথা নিচু করলেন। বললেন, না, পারব না। প্রদীপবাবু বললেন, তাহলে ফিরে যান বাড়িতে, সংসারে, সন্তানদের কাছে। তারা বাবাকে খুঁজছে। মৌসুমী কাঁদছে প্রতিদিন। তাদের কষ্ট দিতে চান? শুভঙ্কর আমার দিকে তাকালেন। বললেন, তুমি আমাকে আর কিছু লুকাবে না? সব বলবে? আমি বললাম, হ্যাঁ, আর কখনো কিচ্ছু লুকাব না, প্রতিজ্ঞা করছি। তিনি বললেন, সম্পত্তির কি হবে? আমি বললাম, যা তোমার ইচ্ছে। তুমি চাইলে তোমার নামে করে দেব, তুমি চাইলে বিক্রি করে দেব, সব তোমার হাতে। তিনি বললেন, না, সন্তানদের নামেই থাক। তুমি ঠিক করেছ, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আমার কোনো আপত্তি নেই। আমি কাঁদতে শুরু করলাম। তার পায়ে হাত দিলাম। বললাম,
ক্ষমা করো। তিনি আমাকে তুললেন, জড়িয়ে ধরলেন, বললেন, আমরা দুজনেই ভুল করেছি। এখন থেকে নতুন করে শুরু করি, সব ভুলে যাই। সেদিন শুভঙ্কর ফিরলেন বাড়িতে। সন্তানরা খুশিতে লাফাতে লাগল, বলল, বাবা ফিরেছে, আমরা আবার পরিবার হলাম। কিন্তু এক গোপন সত্য আমাদের মাঝে, যা কেউ জানে না। দিন কাটতে লাগল, আমরা স্বাভাবিক জীবনে ফিরলাম। কিন্তু কখনো কখনো রাতে শুভঙ্কর জেগে থাকতেন। আমি জানতাম তিনি ভাবছেন। তিনি বলতেন, মৌসুমী, আমরা কি পাপ করছি? আমরা ভাই বোন, এই সম্পর্ক চালিয়ে যাওয়া কি ঠিক? আমি বলতাম, আমরা জানতাম না। এখন আমাদের সন্তান আছে, পরিবার আছে, আমরা ভালোবাসি একে অপরকে। এটাই সত্য, বাকিটা শুধু কাগজে। তিনি মাথা নাড়তেন, বলতেন, তুমি ঠিক বলছ, আমি তোমাকে ভালোবাসি, এটা কখনো বদলায়নি। কিন্তু একদিন নতুন সমস্যা এলো। আমার মা অরুণ দাসের মৃত্যু হল, হার্ট অ্যাটাক। আমি ভেঙে পড়লাম। তিনি যাই হোক আমাকে বড় করেছেন, ভালোবেসেছেন। আমি তার শেষকৃত্যে গেলাম। মায়ের সাথে দেখা হল, শান্তা দাস। তিনি কাঁদছিলেন, আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমার সব শেষ হয়ে গেল, তোমার বাবা চলে গেলেন। আমি বললাম, আমি আছি মা, তুমি একা নও। কিন্তু সেই রাতে মা আমাকে ডাকলেন, বললেন, মৌসুমী, তোমার কিছু বলার আছে। তোমার বাবা মারা গেলেন, এখন সত্য বলার সময় এসেছে। আমি বললাম, কি সত্য মা? তিনি বললেন, তুমি আমার দত্তক মেয়ে, তুমি জানো? আমি থমকে গেলাম, বললাম, হ্যাঁ মা, আমি জানি। তিনি অবাক হলেন, বললেন, কিভাবে জানলে? আমি সব বললাম, ডিএনএ টেস্ট, সম্পত্তি, সব বললাম। তিনি শুনলেন, তারপর বললেন, তুমি রাগ করেছ আমাদের ওপর? আমরা লুকিয়েছি? আমি বললাম, না মা, তোমরা আমাকে ভালোবেসেছ, এটাই যথেষ্ট। মা কাঁদলেন, বললেন, তোমার আসল মা মালতী তোমাকে আমার হাতে দিয়ে গেছেন মৃত্যুর আগে, বলেছিলেন তোমাকে ভালোবাসতে। আমরা সন্তানহীন ছিলাম, তোমাকে পেয়ে আমরা ধন্য হয়েছি, কিন্তু তোমার আসল পরিচয় লুকিয়েছি, ভেবেছিলাম তুমি কষ্ট পাবে। আমি বললাম, মা, তুমি আমার আসল মা, তুমি আমাকে বড় করেছ, ভালোবেসেছ, রক্তের সম্পর্ক কাগজে, ভালোবাসার হৃদয়। তুমি আমার মা, সব সময় থাকবে। মা আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, তুমি আমার সবচেয়ে বড় সম্পদ, আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, আমিও তোমাকে ভালোবাসি মা। বাবার শেষকৃত্যের পর মাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। বললাম, এখন তুমি আমাদের সাথে থাকবে, একা থাকবে না। মা রাজি হলেন। এখন তিনি আমাদের সাথে আছেন, সন্তানদের দেখাশোনা করেন, সংসারে হাসি ফিরেছে। কিন্তু শ্বশুরজির সাথে আমার সম্পর্ক ঠিক হল না। তিনি এখনও রাগ করে আছেন। মাঝে মধ্যে আসেন, নাতি নাতনি দেখে যান, কিন্তু আমার সাথে কথা বলেন না। আমি বুঝি তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু আমি কিছু করতে পারি না। একদিন শুভঙ্কর বললেন, আমার বাবার সাথে কথা বলো, তাকে বোঝাও, তিনি তোমার উপর রাগ করে আছেন। আমি বললাম, আমি চেষ্টা করেছি। তিনি শুনছেন না। শুভঙ্কর বললেন, আরেকবার চেষ্টা করো, তিনি তোমার মামা, তোমার আপন, তাকে হারিও না। আমি গেলাম শ্বশুরজির বাড়িতে। তিনি একা ছিলেন, আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন। আমি বললাম, বাবা, আমার সাথে কথা বলো। তিনি বললেন, আমার কিছু বলার নেই। আমি বললাম, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করতে পারো না? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আমিও ভুল করেছি। আমি তোমাকে চাপ দিয়েছি সম্পত্তি দাবি করতে। আমার লোভ ছিল,
আমি ভেবেছিলাম এই টাকা আমাদের পরিবারে আসবে, কিন্তু সব জটিল হয়ে গেল। আমি বললাম, আমরা দুজনেই ভুল করেছি, এখন সামনে এগোই, অতীত ভুলে যাই। তিনি মাথা নাড়লেন, বললেন, ঠিক আছে, আমি ক্ষমা করলাম, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? তিনি বললেন, তুমি আর শুভঙ্কর আর কখনো নতুন সন্তান নেবে না। তোমরা ভাই বোন, এই সম্পর্ক চালিয়ে যাচ্ছ সন্তানদের জন্য, কিন্তু নতুন সন্তান পাপ হবে। জেনে শুনে এই সম্পর্ক বাড়ানো যাবে না। আমি থমকে গেলাম। এই কথা আমি ভাবিনি, কিন্তু বুঝলাম তিনি ঠিক বলছেন। আমি বললাম, ঠিক আছে, আমরা নতুন সন্তান নেব না, আমাদের 2 সন্তান যথেষ্ট। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বললেন, ঠিক আছে, তাহলে আমি তোমাকে ক্ষমা করলাম। এখন যাও, সংসার সামলাও, সন্তানদের বড় করো, তারা যেন কখনো এই সত্য না জানে। আমি বললাম, তারা জানবে না, আমরা কখনো বলবো না। তিনি বললেন, ভালো, এই সত্য কবরে যাবে আমাদের সাথে। আমি মাথা নাড়লাম, বললাম, হ্যাঁ, এই সত্য কবরে যাবে। আজ 5 বছর কেটে গেছে সেই ঘটনার। আমার বয়স এখন 54, শুভঙ্করের বয়স 57, রিয়া এখন 26 বছর, চাকরি করে, তনয় 19 বছর, কলেজে পড়ে। আমরা স্বাভাবিক জীবনযাপন করছি, কিন্তু সেই রাতের ট্রেনের ঘটনা আমি ভুলিনি। শ্বশুরজি সেই আবেদন, যা শুনে আমার হৃৎস্পন্দন ট্রেনের চাকার শব্দের চেয়েও জোরে বাজছিল। তিনি বলেছিলেন আমাকে ভালোবাসেন, কিন্তু আসলে তিনি তার মৃত স্ত্রীকে দেখছিলেন আমার মধ্যে। আমি ছিলাম তার জন্য একটা প্রতিচ্ছবি, একটা স্মৃতি। কিন্তু সেই রাতেই তিনি আমাকে আসল সত্য বলেছিলেন, আমার আসল পরিচয়, যা আমার জীবন বদলে দিয়েছে। আমি জেনেছি আমি কে, আমার শিকড় কোথায়, আমার আসল পরিবার কারা। এখন আমার কাছে 2টো পরিবার, একটা যারা আমাকে জন্ম দিয়েছে, আর একটা যারা আমাকে বড় করেছে। আমি দুটোকেই ভালোবাসি, দুটোই আমার আপন। আর আমার স্বামী, তিনি আমার ভাই, কিন্তু তিনি আমার ভালোবাসা। এই সত্য জটিল, কিন্তু আমরা মেনে নিয়েছি। আমরা জানতাম না, এখন জানি। কিন্তু আমাদের ভালোবাসা সত্য, আমাদের পরিবার সত্য, এটাই আমাদের বাস্তবতা। কখনো কখনো রাতে আমি জেগে থাকি, ভাবি, কি হতো যদি সেই রাতে ট্রেনে শ্বশুরজি আমাকে সত্য না বলতেন, যদি আমি কখনো না জানতাম আমার আসল পরিচয়। হয়তো জীবন সহজ হতো, কিন্তু অসম্পূর্ণ থাকত। এখন আমি সম্পূর্ণ। আমি জানি আমি কে, আমার অতীত কি, আমার ভবিষ্যৎ কি। আমার কাছে সম্পত্তি আছে, আমার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত, আমার পরিবার আছে, আমার ভালোবাসা আছে। কিন্তু একটা গোপন সত্য আছে, যা আমি, আমার স্বামী, আমার শ্বশুর, আমার মা আর প্রদীপক কাকা ছাড়া আর কেউ জানে না। এই সত্য আমরা কবরে নিয়ে যাব। কেউ কখনো জানবে না আমি আর শুভঙ্কর ভাই বোন। এই গল্পের শেষ এখানেই। একটা রহস্যময় সত্য, একটা জটিল সম্পর্ক, একটা গোপন পরিচয়, যা বদলে দিয়েছে আমার জীবন। কিন্তু শেষ পর্যন্ত যা আমাকে শিখিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, রক্তের সম্পর্ক শুধু কাগজে, ভালোবাসা হৃদয়ে। পরিবার যারা তোমাকে ভালোবাসে, না যারা তোমার সাথে রক্তের সম্পর্ক। আর সত্য, সত্য জানা দরকার, কিন্তু সত্য নিয়ে কিভাবে বাঁচবে সেটা আরও গুরুত্বপূর্ণ। আমি বেঁচে আছি আমার সত্য নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার ভালোবাসা নিয়ে। এটাই আমার জীবন, জটিল কিন্তু সুন্দর, রহস্যময় কিন্তু সম্পূর্ণ। আর সেই রাতের ট্রেনের ঘটনা, সেটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেদিন আমি জেনেছি আমি কে, যেদিন আমার জীবন বদলে গেছে চিরকালের জন্য।